শ্রুতিগল্পের আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস মিসির আলি আপনি কোথায়। মিসির আলি অবাক হয়ে কুয়াশা দেখছেন। কুয়াশা দেখে অবাক বা বিস্মিত হওয়া যায় না, তিনি হচ্ছেন, কারণ কুয়াশা এক জায়গায় স্থির হয়ে নেই, সে জায়গা বদল করছে। তার সামনে মাঝারি সাইজের আম গাছ, কুয়াশায় গাছ ঢাকা, ডালপালা পাতা কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে গেল, আম গাছ দেখা গেল। সেই কুয়াশায় ভর করলো পাশের একটা গাছকে, যে গাছ তিনি চেনেন না। বাতাস কুয়াশা সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, এই যুক্তি মেনে নেওয়া যাচ্ছে না। বাতাস বইলে তিনি টের পেতেন, শীতের বাতাস শরীরে কাঁপন ধরায়। এই কুয়াশার ইংরেজি কি, ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? শহরের ধুলি ময়লার গায়ে চেপে যে কুয়াশা নামে তাকে কি বলে? মিসির আলি বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন, তার পায়ে উলের মোজা। শিশিরে মোজা ভিজে যাচ্ছে। তাতে লুইস আনশারমেয়ার নামের এক ভদ্রলোকের বই, নাম পোয়েমস। বইয়ের পাতাও শিশিরে ভিজে উঠছে। তিনি কৈলাটি নামের এক গণ্ড গ্রামে গত 2 দিন ধরে বাস করছেন। এখন বসে আছেন দোতলা এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়ি কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমেই তার গায়ে রোদ পড়বে। সূর্য উঠছে না। তার চা খেতে ইচ্ছে করছে, তাকে চা দেওয়া হচ্ছে না। তার জন্যে টাটকা খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের হেডমাস্টার তরিকুল ইসলাম MABT বলেছেন, খেজুরের রস 1 গ্লাস খাবার পর চা দেওয়া হবে, তার আগে না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। তরিকুল ইসলাম এই মুহূর্তে মিসির আলির আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠা রান্না হচ্ছে, তিনি পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন। গতকাল দুধ পিঠা হয়েছিল, দুধ কি কারণে ছানা ছানা হয়ে গেল মেহমানের সামনে বেইজ্জতি ব্যাপার। ঢাকার মেহমানকে একদিনও ভালো মতো পিঠা খাওয়ানো যায়নি, এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে নাপিতরা, তারপরে স্কুল শিক্ষকরা। তরিকুল ইসলাম কথা বলায় শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন। তিনি সারাক্ষণই কথা বলেন, কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামান না। এখন তিনি কথা বলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী সালেহা মাথায় ঘুমটা দিয়ে পিঠা বানাচ্ছেন। তিনি চুলার আগুনে পাশে হাত মিলে কথার তুফান মেইল চালাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের গ্রামের একজন সিনিয়র মহিলা, তুমি পিঠা বানাতে পারো না, এটা কত বড় দুঃখের কথা তা কি জানো? এটা হলো ক্লাস 3 পরীক্ষায় ফেল করার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠা খাওয়াতে পারবো না? কি আফসোস! আরেক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার কোনো খোঁজ নাই। সেই মনে হয় খেজুর গাছে চড়ে বসে আছে, কাটার ভয়ে নামতে পারছে না। এদের সকাল বিকাল থাপড়ানো দরকার। বদমাইশের ছাড়, কামের মধ্যে নাই, আকামে আছে যত। মিসির আলি হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসের দিকে তাকিয়ে আছেন। এত বড় গ্লাস সে এখনো বাংলাদেশে আছে তা তিনি জানতেন না। পুরো 1 জগ পানি এই গ্লাসে ধরবে, তারপরেও গ্লাস ভরবে না, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তরিকুল ইসলাম বললেন, 1 চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফু দিয়ে ফেনা সরান, তারপর চুমুক দেন। অবশ্যই ফেনারও আলাদা স্বাদ আছে। মিসির আলি ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীর গুলিয়ে উঠল, অতিরিক্ত মিষ্টি, বাসি ফুলের গন্ধের মতো। গ্লাসে দ্বিতীয় চুমুক দেবার প্রশ্নই ওঠে না। তরিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন, অমৃত না? রস আগুনে জাল দিয়ে ঘন করে বিকেলে 1 গ্লাস দেব, দেখবেন কি অবস্থা। খেজুর গুড়ের গন্ধ ছাড়বে, মোহিত হয়ে যাবেন। গ্লাস নিয়ে বসে আছেন কেন? চুমুক দিন, চুমুক দিন। মিসির আলি দ্বিতীয় চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না তা তিনি কিভাবে বলবেন বুঝতে পারছেন না।
না বলতে পারা মস্ত বড় গুণ। মিসির আলী এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারো মুখের উপরই না বলতে পারেন না। তরিকুল ইসলাম বললেন, রসটা এক চুমুকে নামিয়ে দেন, আমি চা নিয়ে আসছি। গরম গরম চা খান, ঠান্ডার পর গরম চার তুলনা হয় না। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠা তৈরিতে সামান্য সমস্যা হচ্ছে। যাই, চাটা নিয়ে আসছি। মিসির আলী ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্র মিসির আলী হাতের গ্লাসের রস উল্টে দিলেন। তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছে করছে। ছায়া ঢাকা, ঘুঘু ঢাকা গ্রাম তেমন পছন্দ হচ্ছে না। শহরবাসী হওয়ার এই এক সমস্যা, ভোরবেলা চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে বই পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে শহরের অনেক সুযোগ সুবিধাই আছে। আধুনিক ধাঁচের দোতলা পাকা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি চলে এবং টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলী অবাক হয়েছিলেন। তরিকুল ইসলামের কথায় অবাক ভাব দূর হলো। এইসব আমার ছেলের করা, সে ইঞ্জিনিয়ার, জার্মানির এক ফার্মে কাজ করে, বাড়িঘর সব তার বানানো। তবে আপনার কাছে হাত জোর করছি, ছেলের কি নাম জিজ্ঞেস করবেন না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে এই বাড়িতে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার নাম উচ্চারণ করবে যে, তার মুখ দর্শন করব না। মিসির আলী বললেন, ছেলে এপ্রিল মাসের 7 তারিখ বিদেশি বিয়ে করেছে এই জন্যে? তরিকুল ইসলাম অবাক হয়ে বললেন, আপনার অসম্ভব বুদ্ধি, ঠিকই ধরেছেন। ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে। কত বড় স্পর্ধা! দেশে থাকলে বাটা কোম্পানির জুতা দিয়ে পিটতাম। আফসোস, দেশে নেই। তার দেশে ফেরার উপায়ও নাই। আমি চিঠি লিখে জানিয়েছি, যেদিন সে আসবে সেদিন আমি এবং আমার স্ত্রী কাঁঠাল গাছে দড়ি ঝুলিয়ে ফাঁস নেব। মিসির আলীকে থাকার জন্য দোতলার বড় একটা ঘর দেওয়া হয়েছে। ঘরের লাগোয়া দক্ষিণমুখী বারান্দা। বারান্দায় ইজি চেয়ার পাতা। বারান্দা থেকে দূরের নদী দেখা যায়। নদীর নাম রায়না। বারান্দা ঘেঁষে বিশাল এক কদম গাছ। গাছ ভর্তি বলের মতো ফুল। কদম বর্ষার ফুল। শীতকালে কদম গাছে শত শত ফুল ফুটবে ভাবাই যায় না। মিসির আলীর ধারণা গাছটার জিনে কোনো গন্ডগোল হয়েছে, যে কারণে তার সময়ের টাইম টেবিল এলোমেলো হয়ে গেছে। অনেক পশু পাখির ক্ষেত্রেই এরকম হয়। মিসির আলী যখন ঢাকায় জিগাতলায় থাকতেন, তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি। বসন্তকালে ডাকাডাকি করে গরমের সময় তার হিমালয় অঞ্চলে চলে যাবার কথা। সে ডেকে গিয়েছে এবং তার অবস্থান জানানোর জন্য গরমকালে ডাকাডাকি করেছে। এই কদম গাছটাও হয়তো টাইম টেবিল নষ্ট হওয়া গাছ। অবশ্য এমনও হতে পারে যে এই কদম অন্য কোনো ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটির টমেটো গাছ পাওয়া যাচ্ছে। টমেটো গরমকালে ফলে। মিসির আলী রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলীর কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের এই বাড়িতে থাকতে আসার কারণ এক পাতার একটা চিঠি। চিঠিটা তার ছাত্রের লেখা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম দিন। আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রের নামই মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেওয়া অর্থহীন। তারপরেও নাম বলছি। আমার নাম ফারুক। একটা সরকারি কলেজে সাইকোলজি পড়ায়। আপনি সারা জীবন অতি প্রাকৃতের সন্ধান করেছেন, অবিশ্বাস্য সব ঘটনার বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন লজিক ব্যাপারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করেছি এবং এখনো করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছু ব্যাপারের সঙ্গে পরিচয় করাতে চাচ্ছি। হাত জোর করছি কৈলাটি নামের একটা গ্রামে হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটাতে। উনি আমার শ্বশুর। সরল ধরনের মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি কথা বেশি বলেন, এটা একটা বড় সমস্যা। আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটি তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন আর একসঙ্গে বাস করছি না, আলাদা থাকছি।
তবে আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, হবার কোনো সম্ভাবনাও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পোস্ট অফিস রয়্যালবাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে, আজ 3য় দিন। মিসির আলী কোনো অতিপ্রাকৃতের সন্ধান পাননি। কুয়াশায় ঢাকা গ্রাম, সন্ধ্যা হতেই মশার গুনগুন, গাঢ় পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস, গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সেই হাওয়া আটকাতে পারে না। ঘুমোতে যাওয়ার আগে আগে তরিকুল ইসলাম গরম পানি ভর্তি 2টো বোতল লেপের নিচে রেখে যান। তাতে ঠান্ডার লেপের ভেতর ঢোকার প্রক্রিয়া খানিকটা সহনীয় হয়। তরিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি চপচপ পোলাও খেতে হচ্ছে। মিসির আলী কয়েকবারই জানিয়েছেন পোলাও খাদ্যটি তার অপছন্দের। তিনি ডাল ভাত দলের মানুষ। তরিকুল ইসলাম চোখ কপালে তুলে বলেছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো? এটা কি বললেন? ভাই, আমি পোলাও খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না, ডাক্তারের নিষেধ আছে। ডাক্তারের নিষেধ থাকলে কিছু করার নাই। পোলাওয়ের চালের ভাত করব, তবে সঙ্গে পোলাও থাকবে, শোভা হিসেবে থাকবে। চায়ের চামচে 1 চামচ হলেও খাবেন। মিসির আলী চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। আদরকেও যে কেউ অত্যাচারের পরিণত করতে পারে, মিসির আলীর এই অভিজ্ঞতা ছিল না। সূর্য উঠেছে। সূর্যের প্রথম আলো গায়ে মাখাতে ভালো লাগছে। তরিকুল ইসলাম চা দিয়ে গেছেন। এই চায়ের কাপও গ্লাসের মতো জাম্বো সাইজ, ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিকঠাক আছে। এটা বিস্ময়কর ব্যাপার, গ্রামের মানুষেরা চায়ে বেশি চিনি খেতে পছন্দ করে। চায়ের উপর ভাসন্ত স্বর থাকাকে তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তরিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তার দেরি হবে ভাই সাহেব। নতুন চালের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠা হবে, আগের গুলি ফেলে দেওয়া হয়েছে। মিসির আলী বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়ে পাতলা 2টা রুটি আমার জন্য যথেষ্ট। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি রুটি? এর চেয়ে আমার গালে একটা থাপ্পড় মারেন। মিসির আলী বললেন, ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাওয়াবো, বিলের চিতল, শীতকাল তো, তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্নাবান্নায় বড়ই আনাড়ি। একবার 13 কেজির একটি বোয়াল মাছ এনেছিলাম, 1 পিস মুখে দিতে পারি নাই। এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো নোনা ইলিশ। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথার ঠিক নাই, ও রাঁধবে কি? 2-3 দিন এক নাগার দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছু খায় না, পানিও না, তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করেছিল? হ্যাঁ, 3 দিন ধরেই দরজা বন্ধ। হিসাব মতো আজ দরজা খোলার কথা, দরজা খুললেই আপনার সাথে কথা বলবো। মিসির আলীর সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন দরজা বন্ধ করে আছে, তার বাবা মার এই কারণে অস্থির থাকার কথা। তরিকুল ইসলামের বা তার স্ত্রীর চোখে মুখে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। তারা দুইজনেই মেহমানের যত্ন নিয়ে অস্থির। এমন কি হতে পারে? মেয়ের পাগলামি দেখে দেখে তারা অভ্যস্ত। কোনো বাবা মাই সন্তানের অস্বাভাবিকতায় অভ্যস্ত হবেন না। মিসির আলী খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের না পালক কন্যা? তরিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই, আপনার বুদ্ধি মারাত্মকের উপরে। মেয়েটা যে আমার নিজের না, এই খবর কেউ জানে না, আমার জামাইও জানে না। জানানো উচিত ছিল, জানাই নাই। পালক কন্যা কেউ বিয়ে করে না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়েই জানায়নি। গ্রামের লোকদের তো জানার কথা, কেউ জানে না। কেন জানে না সেটা একটা ইতিহাস, পরে আপনাকে বলবো। ভাই সাহেব, আমি পিঠার আয়োজন দেখি, আপনি চা খান। হলুদ রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি উড়ো উড়ি করে শীত কাটাচ্ছে। পক্ষী সমাজে কেউ একা থাকে না।
সবারই সঙ্গী থাকে। এই পাখিটা একা কেন? তার সঙ্গী কি কাছেই কোথাও বসে আছে? মিসির আলি হলুদ পাখির সঙ্গী খুঁজতে ঘাড় ঘোরাতেই এক তরুণীকে দেখলেন। সে এসে মিসির আলির পা ছুঁয়ে কদম ভুষি করলো। নরম গলায় বলল, স্যার, আমি আয়না। মেয়েটির পরনে সাধারণ একটা সুতি শাড়ি, প্রচন্ড শীতে খালি পা, গায়ে চাদর নেই। মিসির আলি কিছু সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিকে এই পৃথিবীর মেয়ে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো ভুবনের। পৃথিবীর কোনো মেয়ে এত রূপ নিয়ে জন্মায় না। মিসির আলি বললেন, আয়না, কেমন আছো? ভালো আছি চাচা। আমি তোমার স্বামীর এক সময়কার শিক্ষক। চাচা, আমি জানি অনেক আগেই আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল, আটকা পড়ে গিয়েছিলাম। কোথায় আটকা পড়ে গিয়েছিলে? আয়না হাসলো, জবাব দিল না। খালি পায়ে হাঁটছো, শীত লাগছে না? শীত লাগছে। বাইরে এত ঠান্ডা, বুঝতে পারিনি। ঘরে যাও, পায়ে স্যান্ডেল পরো, গায়ে চাদর দাও। জি আচ্ছা চাচা, পরে আপনার সঙ্গে কথা হবে। আয়না চলে যাচ্ছে। মিসির আলি তাকিয়ে আছেন। তিনি চোখ ফেরাতে পারছেন না। শীতের কুয়াশা ঢাকা সকাল, লম্বা লেজের হলুদ পাখি, কিন্নরীর মতো এক তরুণী, সব মিলিয়ে মিসির আলির মনে ঘোরের মতো তৈরি হলো। সকালের নাস্তা তৈরি হয়েছে, শুধু ভাপা পিঠা, পরোটা আছে। পরোটার সঙ্গে ঝাল মুরগির মাংস এবং ছিটা পিঠা। মিসির আলি সকালে মিষ্টি খেতে পারেন না, বাধ্য হয়ে তাকে পিঠা খেতে হচ্ছে। এত আয়োজন করে পিঠা তৈরি হয়েছে, খাবেন না বলাটা অন্যায় হবে। মিসির আলির নিজেকে জাপানি জাপানি মনে হচ্ছে। জাপানিরা না বলতে পারে না, এমনই লাজুক জাতি। তবে সম্প্রতি একটা বই জাপান থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের শিরোনাম জাপানিরা এখন না বলা শিখেছে। বইটা জোগাড় করে পড়তে পারলে ভালো হতো। ভাই সাহেব, পিঠা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ। আপনার খাওয়া দেখে তো সেরকম মনে হচ্ছে না। একটা পিঠা নিয়ে বসে আছেন, মিনিমাম 3টা পিঠা শেষ করার পর পরোটা মাংস। মিসির আলি খাদ্য আলোচনার মোড় ঘুরাবার জন্য বললেন, আপনার মেয়ে আয়নার সঙ্গে ভোরবেলায় দেখা হয়েছে, অতি রূপবতী মেয়ে। তরিকুল ইসলাম বিস্মিত গলায় বললেন, রূপবতী? আমি এমন রূপবতী মেয়ে দেখিনি, গায়ের রং দুধে আলতায়। তরিকুল ইসলাম বললেন, অন্য কাউকে দেখেন নাই তো ভাই সাহেব? আমার মেয়েটা তো কালো। কালো? জি, বেশ কালো। তাহলে অন্য কাউকেই দেখেছি, কিংবা চোখে ভুল দেখেছি, কারণ মেয়েটা বলেছে সে আয়না। কেউ কি আপনার সঙ্গে ফাইজলামি করেছে? ফাজলামি কে করবে? ফাজলামি করার মতো মেয়ে তো এই গ্রামে নাই। আচ্ছা, আমি দেখি আয়না ঘর থেকে বের হয়েছে কিনা, বের হলে নিয়ে আসছি। তরিকুল ইসলাম আয়নাকে নিয়ে ফিরলেন। কালো একটা মেয়ে, সাধারণ চেহারা, নাক মোটা, গালের হনু সামান্য উঁচু হয়ে আছে। তরিকুল ইসলাম বললেন, তোর জামাইয়ের শিক্ষক, কদম ভুষি কর। আয়না স্পষ্ট গলায় বলল, একবার কদম ভুষি করেছি বাবা, সকালে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তোমরা স্যারকে এক গাদা পিঠা দিয়ে বসিয়ে রেখেছো কেন? স্যার নাস্তায় মিষ্টি খেতে পারেন না, মাংস পরোটা দাও। এখন থেকে স্যারের খাবার দাবারের সব দায়িত্ব আমার। আয়না পরোটা এবং মাংসের বাটি নিয়ে মিসির আলির সামনে দাঁড়ানো। মিসির আলি আচমকা ধাক্কার মতো খেলেন। ভোরবেলায় দেখা সেই মেয়েটা, গায়ের রূপ জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ছে, বড় বড় কালো চোখ, সেই চোখে পাপড়ির ছায়া, অভিমানী পাতলা ঠোঁট। মিসির আলি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় ভ্রান্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সামনে দাঁড়ানো মেয়েটি কি রক্ত মাংসের মানুষ, নাকি মায়া? বাস্তব জগতের পুরোটাই মায়া। একটাই সমস্যা, মায়া ধরার কোনো পথ নেই। আইনস্টাইনের কথা, অতি বাস্তববাদী বিজ্ঞানীর পরাবাস্তবোক্তি। আয়না বলল, স্যার পরোটা দেই। মিসির আলি বললেন, দাও। তরিকুল ইসলাম বললেন, তোর স্যার বলেছিলেন তোর মতো রূপসী মেয়ে তিনি নাকি দেখেন নাই। আয়না বলল, স্যার আমাকে আদর করে বলেছেন, আদর করে আমরা ভালো ভালো কথা বলি। তরিকুল ইসলামের স্ত্রী সালেহা বললেন, কেউ কেউ স্যারের মতো বলেন। ভিন গ্রামের এক ফকিরিনী এসে তোকে দেখে রাজরানী রাজরানী বলে কত হইচই শুরু করলো, মনে নাই? আয়না বলল, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বলছে মা। ফকিরিনীরা খুব চালাক হয়, কি বললে কে খুশি হবে সেটা জানে। মিসির আলি নিঃশব্দে নাস্তা শেষ করলেন।
চলে গেলেন নিজের ঘরের সামনের বারান্দায়। চাটা আলাদা খাবেন। তার নিজের মাথা খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো ভাবটা দূর করতে হবে। আয়না এলো চা নিয়ে, তার সামনে বসলো। মিসির আলী তাকালেন আয়নার দিকে। তাকে সাধারণ দেখাচ্ছে। গায়ের রং কালো, চাপা নাক, মোটা ঠোঁট, থুতনিতে আঁচিলের মতো আছে। থুতনির আঁচিল আগে লক্ষ্য করেননি। কোনো অর্থেই এই মেয়েকে রূপবতী বলা যাবে না। তাহলে সমস্যাটা ঠিক কোন জায়গায়? দেখার ভুল? আলো ছায়ার কোনো খেলা? প্রকৃতি নানা খেলা খেলে, আলো ছায়ার খেলা তার একটি। তবে প্রকৃতির প্রশ্নের ঊর্ধ্বে না, তাকেও প্রশ্নের জবাব দিতে হয়। স্যার, কি চিন্তা করছেন? মিসির আলী হেসে বললেন, তেমন কিছু চিন্তা করছি না। স্যার, আমার নামটা সুন্দর না? আয়না। খুব সুন্দর নাম। এই নাম কেন রাখা হয়েছে জানেন? ছোটবেলায় আমার খুব আয়না প্রীতি ছিল। সারাক্ষণ আয়নায় নিজেকে দেখতাম। মনে করুন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাতে একটা আয়না ধরিয়ে দিলেই আমি চুপ। মিসির আলী বললেন, আয়না প্রীতি কি এখন নেই? না, এখন আছে আয়না ভীতি। আমার ঘরের আয়না কালো পর্দায় ঢাকা। কতদিন যে আয়নায় নিজের মুখ দেখি না। মিসির আলী বললেন, মনে হচ্ছে আয়না নাম তোমাকে পরে দেওয়া হয়েছে। তোমার আসল নাম কি? কুলসুম। তোমার স্বামী তোমাকে কি নামে ডাকে? কুলসুম না আয়না? সে কুলসুম নামের লটা ফেলে দিয়ে কুসুম ডাকে। তবে বিয়ের কাবিননামায় আমার নাম কুলসুম থাকলেও আমি সিগনেচার করেছি আয়না নামে। আয়না তোমার খুব পছন্দের নাম? জি। তোমার রূপ সম্পর্কে তোমার কি ধারণা? তুমি কি অতি রূপবতীদের একজন, না সাধারণ বাঙালি তরুণীদের একজন? আয়না এই প্রশ্নের জবাব দিল না। হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে প্রশ্ন শুনে সে মজা পাচ্ছে। মিসির আলী বললেন, প্রশ্নটা জবাব দাও। দিতেই হবে? দিতে না চাইলে দেবে না। তোমার রূপ সম্পর্কে তোমার স্বামীর কি ধারণা? আয়না নিচু গলায় বলল, বাসর রাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল, ভোরবেলায় হতভম্ব। এখনো সে মাঝে মাঝে মুগ্ধ হয়, মাঝে মাঝে হতভম্ব হয়। তাতে তুমি মজা পাও? পাই। এই মুহূর্তে আমি একটা সংখ্যা ভাবছি। সংখ্যাটা কত? 8। একটা পাখির কথা ভাবছি। পাখিটার নাম কি? স্যার, আপনি দুটা পাখির কথা ভাবছেন, একটা ঘুঘু আর একটা কোকিল। একটা কোকিল গরমের সময় ডাকতো। সে পাখিটা কেন হিমালয়ে যাচ্ছে না সেটা চিন্তা করছেন। এখন আবার অন্য একটা পাখির কথা ভাবছেন, হলুদ পাখি, লম্বা লেজ, একা থাকে। তুমি কি সবার চিন্তা বুঝতে পারো? পারি, কিন্তু বোঝার চেষ্টা করি না। মানুষের বেশিরভাগ চিন্তাই কুৎসিত। মিসির আলী বললেন, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আয়না বলল, স্যার, সাহায্য করব। আমি নিজেও বুঝতে চাই। আপনার ছাত্রও বুঝতে চেষ্টা করেছিল। সে আমার বিষয়ে অনেক কিছু খাতায় লিখে রেখেছে। খাতাটা আমার কাছে। আপনি পড়তে চাইলে আপনাকে দেব। পড়তে চান? চাই। তুমি নিজে কি তোমার বিষয়ে কিছু লিখেছ? ডায়েরি জাতীয় লেখা? লিখেছি, তবে আপনাকে পড়তে দেব না। তোমার স্বামীকে পড়তে দিয়েছিলে? না। স্যার, আপনার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে। চা নিয়ে আসি। চায়ের সঙ্গে সিগারেট ধরাতে ইচ্ছে করছে। সিগারেট তো আপনার সঙ্গে নেই। সিগারেট আনিয়ে দেই? দাও। কোন ব্র্যান্ডের সিগারেট আনবো? মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কোন ব্র্যান্ডের সিগারেট আনাবে তা তুমি জানো। কেন জিজ্ঞেস করছো? আয়না হাসি মুখে উঠে গেল। মিসির আলী তাকিয়ে আছে নদীর দিকে। নদীর নাম রায়না। এক সময় নাকি প্রমথা ছিল, স্টিমার যাওয়া আসা করত। এখন মরতে বসেছে। মৃত্যু সবার জন্যই ভয়ঙ্কর। নদীর নাম রায়না। সে কোথাও যায় না, সমুদ্রকে পায় না। মিসির আলী নড়ে চলে বসলেন। তার মাথায় ছড়া পাঠ হচ্ছে। পাঠ করছে আয়না নামের মেয়েটি। এর মানে কি? জীবনে প্রথম মিসির আলী হতাশ এবং পরাজিত বোধ করলেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে একটা বিখ্যাত লাইন লিখেছিলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। লাইনটা ভুল। মানুষকে অসংখ্যবার পরাজিত হতে হয়। এটাই মানুষের নিয়তি। পরাজিত হয় না পশুরা। এটাও বোধহয় ঠিক না। পশুরাও পরাজিত হয়,
সিংহ এবং বাঘের যুদ্ধে একজনকে লেজ গুটিয়ে পালাতে হয়। স্যার, আপনার চা। সিগারেট। আয়না চেয়ারে বসতে যাচ্ছিল। মিসির আলী বললেন, আয়না, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকবো। আপনি কি আমার উপর রাগ করেছেন? না। আপনার ছাত্র সবসময় বলতো আপনার মতো বুদ্ধিমান মানুষ সে জীবনে দেখেনি। আপনাকে আমার দেখার শখ ছিল। আয়না, পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন না। স্যার, চা শেষ করে আপনি নদীর পাড় ঘেঁষে হাঁটতে যান, আপনার ভালো লাগবে। একটা পুরনো বট গাছ আছে, সেখানে বসার জায়গা আছে। আমি ফ্লাস্ক ভর্তি করে চা দিয়ে দেব। থ্যাংক ইউ। এখন যাও। স্যার, যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, পরাজিত হবার মধ্যেও কিন্তু আনন্দ আছে স্যার। পরাজয়ের আবার আনন্দ কি? অবশ্যই পরাজয়ের আলাদা আনন্দ আছে। আনন্দ আছে বলেই প্রকৃতি আমাদের মধ্যে পরাজয়ের ব্যবস্থা রেখেছে। মৃত্যু একটা পরাজয়, সেখানেও আনন্দ আছে, সমাপ্তির আনন্দ। তুমি পড়াশোনা কত দূর করেছো? বিএ পাশ করেছি। আপনার ছাত্রের খুব ইচ্ছে ছিল আমি এমএ পাশ করি। আমার ইচ্ছা হয়নি। স্যার, যাই? আপনি সিগারেট ঠোঁটে দিন, আমি ধরিয়ে দেব। মিসির আলী সিগারেট নিলেন, আয়না ধরিয়ে দিল। আয়নার চোখ আনন্দে ঝলমল করছে। হলুদ রঙের লম্বা লেজের পাখিটা বারান্দার রেলিংয়ে বসেছে। রেলিংয়ে পাখিটা বসানোর পেছনে কি আয়না মেয়েটার কোনো হাত আছে? কাক এবং চড়ুই ছাড়া আর কোনো পাখি তো মানুষের এত কাছে আসে না। বনের এই অচেনা পাখি এত কাছে এসেছে কেন? আয়না। জি স্যার। এখন কি ভাবছি বলো? আয়না কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলতে পারছি না স্যার, খুবই অবাক হচ্ছি। মিসির আলী বললেন, তুমি যাতে আমার মাথার ভেতর ঢুকে পড়তে না পারো তার একটা কৌশল বের করেছি। কৌশলটা কাজ করেছে। আয়না বলল, কৌশলটা কি? মিসির আলী বললেন, কৌশল তোমাকে জানানো ঠিক না, তারপরেও জানাচ্ছি। আমার হাতে কবিতার বইটার নাম উল্টো করে বারবার পড়ছিলাম। বইটার নাম পোয়েমস। ব্রেনে অর্থহীন শব্দ বারবার বলে জট পাকিয়েছি। মনে হয় এটাই কাজ করেছে। মিসির আলী বটগাছের গুড়িতে বসে আছেন। বসার জন্যে জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর উপর। নদীর পানি শিকড়ের মাটির অনেকটাই ধুয়ে নিয়ে গেছে। অসহায় বটবৃক্ষ নিজেকে রক্ষার জন্য অসংখ্য ঝুড়ি নামিয়েছে। সে এখনো টিকে আছে। কতদিন টিকবে কে জানে। প্রথমবারের মতো মিসির আলীর মনে হলো তার একটা ক্যামেরা থাকলে ভালো হতো। নদীর উপর দাঁড়িয়ে থাকা বটগাছের ছবি তুলে রাখতেন। ভাতের থালা হাতে নিরন্ন ভিখিরি ছেলের ছবি তুলতে ফটোগ্রাফাররা পছন্দ করেন। এই বিশাল গাছও এক অর্থে ভিক্ষুক। সে বেঁচে থাকার জন্য করুণা ভিক্ষা করছে নদীর কাছে, যে নদীর নাম রায়না। মিসির আলী আরাম করে বসেছেন। পায়ের নিচে পানির ছল্লাদ ছল্লাদ শব্দ শুনতে ভালো লাগছে। নদীর পানি যদিও সব সময় একই গতিতে বইছে, কিন্তু ছল্লাদ ছল্লাদ শব্দটা থেমে থেমে হচ্ছে। কিছুক্ষণ ছল্লাদ ছল্লাদ, তারপর আর শব্দ নেই, কঠিন নীরবতা। এর কারণ কি? আমাদের চারপাশে অমীমাংসিত সব রহস্য। নদীর নামটাও তো রহস্যের একটা। কে দিয়েছে রায়না নাম? প্রাচীন পৃথিবীতে মানব গোষ্ঠী খণ্ড খণ্ড ভাগ হয়ে নদীর পাশে বসতি করেছে। হঠাৎ কেউ একজন কি সেই নদীকে ব্রহ্মপুত্র নাম দিয়ে দিল। বিশাল এলাকা জুড়ে নদী, সবাই তাকে ডাকছে ব্রহ্মপুত্র নামে। কারণ কি? বটগাছের কথাই ধরা যাক, কে তার প্রথম নাম দিল? সেই নাম কিভাবে ছড়িয়ে পড়ল? এমন তো না কিছু জায়গায় নাম বট্ট বৃক্ষ, আবার কিছু জায়গায় হুটো বৃক্ষ। মিসির আলীর মাথায় এলোমেলো চিন্তা একের পর এক আসছে। তার ভালোই লাগছে। নামকরণ রহস্যের সমাধান তাকে করতে হবে না, এই দায়িত্ব তাকে কেউ দেয়নি। রহস্যের প্রতি সামান্য কৌতূহল প্রদর্শন করলেই হবে। মিসির আলী সিগারেট ধরালেন। তার দৃষ্টি এখন পাখিদের কর্মকাণ্ডে। পাখিদের বড় অংশই বক। তারা মাছ ধরায় ব্যস্ত। দুটো মাছরাঙাকে দেখা যাচ্ছে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ,
তবে তারা মাছ ধরায় আগ্রহী না। তারা বাঁশের খুঁটিতে পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পর পর একজন আরেকজনকে দেখছে। মাছরাঙা যে এত সুন্দর পাখি তা আগে তিনি লক্ষ্য করেননি। ক্যামেরা থাকলে অবশ্যই মাছরাঙার ছবি তুলতেন। জায়গাটা নির্জন। নদীর পাড় ধরে লোক চলাচল নেই বললেই চলে। নদীতে অনেকক্ষণ পরপর নৌকার দেখা পাওয়া যাচ্ছে। সবই ইঞ্জিনের নৌকা। দ্রুত বিদায় হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার স্লথ জীবনের সমাপ্তি ঘটেছে। মিসির আলি চায়ের দোকানের ফ্লাস্ক বের করার জন্য কাপের ঝুলি খুললেন। আয়না মেয়েটা শুধু যে ফ্লাস্ক ভর্তি করে চা দিয়েছে তা না, এক প্যাকেট বিস্কিট দিয়েছে। বিস্কিটের নাম এনার্জি। সাদা কাগজ এবং বল পয়েন্ট দিয়েছে। সে কি ভেবেছে মিসির আলি লেখক মানুষ? র্যাকসিনে বাঁধানো একটা ডায়েরিও দেখা যাচ্ছে। মিসির আলি কৌতূহলী হয়ে ডায়েরি খুললেন। যা সন্দেহ করেছিলেন তাই। তার ছাত্রের লেখা ডায়েরি। সে তার স্ত্রী আয়না সম্পর্কে লিখেছেন। চমৎকার কোনো জায়গায় বসে ডায়েরি পড়া যায় না। ডায়েরি বা গল্পের বই পড়ার অর্থ প্রসারিত দৃষ্টিকে গুটিয়ে নিয়ে আসা। ডায়েরি পড়ার চেয়ে মিসির আলি অনেক বেশি আগ্রহ বোধ করছেন মাছরাঙা পাখিটার গতিবিধি লক্ষ্য করায়। এর নাম মাছরাঙা কেন হলো? মাছ খেয়ে সে রাঙা হয়েছে এই জন্যে? তাহলে তো বকের নাম হওয়া উচিত ছিল মাছ সাদা, কারণ মাছ খেয়েই সে ধবধবে সাদা হয়েছে। মিসির আলির চিন্তায় বাধা পড়ল। দুটি মাছরাঙাই হঠাৎ উড়ে গেল। তাদের উড়ে যাওয়ায় পেছনেও ব্যাখ্যা আছে। গ্রামের এক তরুণী মেয়ে নদীতে স্নান করতে এসেছে। অর্ধনগ্ন হওয়া যেতে পারে। মিসির আলি খাতা খুলে চোখ সরিয়ে নিলেন। মেয়েটির স্নান শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রের লেখা পড়া একটি শোভন কর্ম। আমার বিয়ে হয় 23শে শ্রাবণ। ইংরেজি তারিখটা মনে থাকে না। বাংলা মনে থাকে কারণ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিনটাই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগে আমি তাকে দেখিনি। দেখার তেমন কৌতূহল বোধ করিনি। আমার দূর সম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন। গ্রামের স্কুলের হেডমাস্টার সাহেবের মেয়ে, বিএ পাশ করেছে। বিয়েতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটির এই যোগ্যতাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্র্যাজুয়েট হওয়া সহজ কথা না। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি সুশ্রী, বোচা না, তবে তাতে খারাপ দেখাচ্ছিল না। মামা বললেন মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়ে কালো। বিয়ের পাত্রীর গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা বলাটাই শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ পাত্র হিসেবে আমি নিচের দিকে। আবার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাই সম্বল। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে আগ্রহী না। তারা চান মেয়ে যেন থাকে শ্বশুর শাশুড়ির আদরে ও প্রশ্রয়ে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। 23শে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতেই থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পাওয়ার পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে। বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। যে ঘরে বাসর সাজানো হলো সে ঘরটা বেশ বড়। পাশে রেলিং দেওয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েলি আচার আছে। একই গ্লাসে শরবত খাওয়া, আয়নায় মুখ দেখা ইত্যাদি। সব আচারই পালন করা হলো। শুধু আয়নায় মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে খুব আয়না ভয় পায়। আমার সামান্য খটকা লাগলো। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজিওফ্রেনিক না তো? কিছু সিজিওফ্রেনিক নিজের মুখোমুখি হতে ভয় পায় বলে আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। নিজের মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলি সাহেবের একটি পেপার আছে, নাম মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার প্রথম দেখা হলো বাসর রাতে।
আমার এক বৃদ্ধা নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধারা অশ্লীল কথা বলতে পছন্দ করে, এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই, জিনিস দিয়া গেলাম, শাড়ি ব্লাউজ খুললা দেখা নাও সব ঠিকঠাক আছে কিনা। এই বাক্যটির পর তিনি আরো একটি কুৎসিত বাক্য বললেন। সেই বাক্যটি লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীর প্রায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতেও পারছিলাম না। না জানি মেয়েটা কি মনে করছে। নানি শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্র কুলসুম মাথার ঘুমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানি জানের কথায় কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হওয়ার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একেই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা, এরা কেউ এই মেয়েটির চেয়েও সুন্দর তা হতেই পারে না। আমি নিজের অজান্তেই বললাম, ও মাই গড, কি দেখছি? কুলসুম বলল, আমাকে দেখছো, আর কি দেখবে? আমি এখন খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসাবে মিলছে না। গ্রামে বড় হওয়া একটা মেয়ে আগ বাড়িয়ে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি বলে কথা বলা শুরু করবে না, চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে না, সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তা ভাবনা সব কেমন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম না। কুলসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল ঘোরে, গরম শীতের কোনো অনুভূতি নেই। তারপরেও বললাম, কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম, কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখব। আমি বললাম, আচ্ছা। আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়। নদীর নামটা সুন্দর। তোমাকে কি কেউ নদীটার নাম বলেছে? আমি বললাম, বলেছিল, এখন ভুলে গেছি। নদীর নাম রায়না। আমি বললাম, ও আচ্ছা, রায়না। কুলসুম বলল, রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? আমি বললাম, জানি না। কুলসুম বলল, আয়না। রায়না, আয়না। আমার ডাক নাম কিন্তু আয়না। তাই নাকি? আমি প্রায় অপলকেই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, কথা শুনছি। বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতিটি কথার অন্য কোনো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসি মুখে বলল, দেখো দেখো, বৃষ্টি নেমেছে। ঘরের পর্দা কাঁপছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। জানলার লাগোয়া কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চলো বারান্দায় বসি। সে এসে হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরো প্রবল হলো। বারান্দা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। তার নীল আলোয় চারদিক স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটো বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে ঠান্ডা, চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি ঘুম পাচ্ছে? আয়না বলল, ঘুম পেলে ঘুমাও। সারাদিন নানা ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো, ঘুম পাবারই কথা। তুমি আরাম করে ঘুমাও তো, রেস্ট নাও, আমি ডেকে দেব। আচ্ছা। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো পরদিন ভোরে। আয়না আমাকে ডেকে তুলল, তার হাতে চায়ের কাপ। আমি প্রচন্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না, সাধারণ বাঙালি এক তরুণী, গায়ের রং শ্যামলা, বোচা নাক। আমি প্রচন্ড দ্বিধার সঙ্গে তাকিয়ে রইলাম।
গত রাতে যে আয়নাকে দেখেছি সে সত্যি না, এখন যে আয়নাকে দেখছি সে সত্যি না। কে যে সত্যি কে যে মিথ্যে আমি কিছুই মিলাতে পারছিলাম না। আমি কি কোনো মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগের মতো হ্যালুসিনেশন হচ্ছে? আয়না বলল, তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখে চা খাবে? আমি জবাব দিলাম না। আয়নার হাত থেকে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখেই চা খাও, তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও, বাবা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। বেলা কিন্তু অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ করেছে নাকি? আমি বললাম, না। রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারো না। আমি বললাম, বৃষ্টি নামার পর সব ঠান্ডা, আরাম করেই ঘুমিয়েছি। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি হয় নাই তো। আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয় নাই? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলছে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, হপন দেখেছে। এই পর্যন্ত পড়ে মিসির আলী খাতা বন্ধ করলেন। গ্রামের মেয়েটির স্নান শেষ হয়েছে, সে চলে গেছে। মাছরাঙা পাখি ফিরে এসেছে, সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কোন চেয়ারে বসবে সেটা যেমন ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। আমি বসবো এই খুঁটিতে, তুমি বসবে ওইটাই। মিসির আলী সাহেব, আপনি এইখানে? আপনার সন্ধানে সমস্ত অঞ্চল চষে ফেলেছি, মাইকে ঘোষণা দিব কিনা চিন্তায় আছে, আর আপনি এইখানে বসা? বটগাছে হলো সাপের আড্ডা, চলে আসেন, চলে আসেন। তরিকুল ইসলাম উদ্বিগ্ন গলার স্বর বের করলেন। মিসির আলী বললেন, শীতকালে সাপ থাকে না, সব হাইবারনেশনে চলে যায়, শীত নিদ্রা। তরিকুল ইসলাম বললেন, পুরানা নিয়ম কানুন এখন নাই, অনেক সাপ আছে শীতকালেও জেগে থাকে। আসেন তো ভাই, চিতল মাছ চলে এসেছে, আপনাকে না দেখায় কাটতেও পাচ্ছি না। চিতল মাছ রাখতে সময় লাগে না, কিন্তু কাটাকুটি বিরাট হাঙ্গামা। বটগাছের গুড়িতে বসে করছিলেন কি? দৃশ্য দেখছিলাম। দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আধমরা এক নদী, নদীর পাড় ঘেঁষে যে হাঁটবেন সেই উপায় নেই, সবাই নদীর পাড়ে হাগে। গ্রামের মানুষদের এমনই মেন্টালিটি, বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলেও হাঁকতে আসবে নদীর পাড়ে। মিসির আলী বললেন, এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো। শুধু ভালো বললে কম বলা হবে, অত্যধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় নাই, তারপরেও সে সব সময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে সিল্কের পাঞ্জাবি দিয়েছে, তার শাশুড়ির জন্য লাল পাড়ে কাতান শাড়ি। ভালো তো। আমের সিজনে 2 ঝুড়ি আম আনবেই, রাজশাহীর আম। 1 ঝুড়ি খিরসাপাতি আর 1 ঝুড়ি ল্যাংড়া। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? ছেলের কোনো দোষ নাই, মেয়েটির সমস্যা। মাথা খারাপ মেয়ে, কোনো কারণ ছাড়া 2-3 দিন দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? তরিকুল ইসলাম বললেন, ডাক্তার কবিরাজ কিচ্ছু করতে পারবে না রে ভাই, মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি সায়েন্স এইসব স্বীকার করবে না, তারপরেও খারাপ বাতাস বলে একটা বিষয় আছে। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলী কিছু বললেন না। তরিকুল ইসলাম বললেন, খারাপ বাতাস তৈরি করে খারাপ জিনভূত। তাবিজ কবচ দিয়ে জিনভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না, এটাই সমস্যা। মিসির আলীকে আয়োজন করে মাছ দেখানো হলো। গজফিতা আনা হয়েছিল, গজফিতা দিয়ে মিসির আলীকেই সেই মাছ মাপতে হলো। 3 ফুট 7.5 ইঞ্চি। মিসির আলী মাছ মাপামাপি করেছেন, সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না, একাধিক ছবি। মিসির আলী হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে গেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে বিরাট সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি। এর অর্থ 1
কোটি ফটোগ্রাফার ক্যামেরা হাতে ঘুরছে। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আমার ধারণা 5-10 বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূত প্রেতের ছবি তোলা যাবে। যারা এসব বিশ্বাস করে না তাদের গালে পড়বে থাপ্পড়। ঠিক বলছি কিনা বলুন? মিসির আলী বললেন, সেরকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে। আপনি কি অবিশ্বাসী? জি। তরিকুল ইসলাম বললেন, আচ্ছা যান, আমি আপনাকে ভূত দেখাবো, কথা দিলাম। ভূত দেখাবেন? অবশ্যই দেখাবো। আমার লাগবে বড় সাইজের গজার মাছ। সেই মাছ আগুনে পুড়ে জঙ্গলে ভোগ দিতে হবে। সব ধরনের ভূত প্রেতের প্রিয় খাদ্য হচ্ছে গজার মাছ। খড়ের আগুনে আধা পুরো গজার মাছ। আর পেতনিগুলোর প্রিয় খাদ্য ইলিশ মাছ ভাজি। আপনি আগামী শনিবার পর্যন্ত থাকুন, আমি প্রেত দেখায় দিব। শনি মঙ্গলবার ছাড়া এদের দেখা পাওয়া কঠিন। মিসির আলী ভোজন রসিক মানুষ না, কিন্তু চিতল মাছের পেটি আগ্রহ করে খেলেন। পোলাওয়ের চালের সুগন্ধি ভাত, প্রচুর ধনেপাতা দেওয়া মাছের পেটি, পাটি ভর্তি চিতল মাছের কাদা দিয়ে বানানো কোপ্তা। পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে কোপ্তা মুখে দিয়ে চিবুতে হয়। খাবার তদারকি করছেন হেডমাস্টার সাহেবের স্ত্রী। আয়নাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিসির আলী বললেন, আয়না কোথায়? হেডমাস্টার বলেছেন, মাছ রান্না হচ্ছে, তা ও দোতলা থেকে নামবে না, মাছের গন্ধ সহ্য করতে পারে না। মিসির আলী বললেন, আমাদের নবীজিও মাছের গন্ধ সহ্য করতে পারতেন না, তিনি কখনো মাছ খাননি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল, দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন। হেডমাস্টার বললেন, জানতাম না তো। এই জ্ঞান হেডমাস্টার সাহেবকে তেমন অভিভূত করতে পারল না। তিনি শুরু করলেন ভূতের গল্প। বুঝলেন ভাই সাহেব, আমি নিজের চোখে ভূত দেখেছি 2 বছর আগে, চৈত্র মাসে। ঘটনাটা বলবো? বলুন শুনি। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি এবং আমার স্ত্রী শুয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু ক্যারাম খেলার আওয়াজ আসছে। ক্যারাম? জি, ক্যারাম। বড় একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম। আমার স্ত্রী ক্যারাম খেলতে পছন্দ করেন, তার জন্যই কেনা। সেই ক্যারামে কেউ ক্যারাম খেলছে। ঘটাস ঘটাস শব্দে স্ট্রাইকার মারছে, গুটি গর্তে পড়ছে। আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ড মেঝেতে বিছানো, গুটি বোর্ডে ছড়ানো, কিন্তু ঘরে কেউ নেই। দরজা ভেতর থেকে বন্ধ। একদিনই শুনেছেন? আর শুনেননি? জি না, ওই ঘরে থাকাই ছেড়ে দিলাম। মিসির আলী বললেন, ক্যারাম বোর্ডটা কি আছে? না সেটাও ফেলে দিয়েছেন? ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ড ফেলবো কেন? আপনার ঘরেই আছে। রাতে ঘুম ভাঙলে একটু খেয়াল রাখবেন। ক্যারাম খেলার শব্দ শুনলেও শুনতে পারেন, তবে ভয় পাবেন না। যেসব ভূত প্রেত মানুষের বাড়িতে থাকতে আসে তারা সাধারণত নিরীহ হয়, এদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য প্রোটেকশন নেওয়া আছে। আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিষা আর 2টো রসুন রাখা আছে। সরিষা এবং রসুন যেখানে থাকে সেখানে ভূত আসে না। কারণ কি? রসুন আর সরিষার ঝাঁজ তারা সহ্য করতে পারে না। ভূত প্রেতের স্মেল সেন্স খুবই ডেভেলপড। রাতে কি খাবেন তাই বলেন। রাতে কিছু খাবো না রে ভাই। অসম্ভব কথা বললেন। রাতে খাবেন না মানে? রাজহাঁস কখনো খেয়েছেন? রাজহাঁস খাওয়ায়। এত সুন্দর একটা প্রাণী, তাকে কেটে কুটে খেয়ে ফেলবো? আমি এর মধ্যে নাই। হেডমাস্টার বিরক্ত গলায় বললেন, আপনি তো ছাতু হওয়া হিন্দু সাধুর মতো কথা বলছেন। আপনি হিন্দু সাধু না, আপনি গরু খাওয়া মুসলমান। রাজহাঁস খেতেই হবে। মিসির আলী হতাশ গলায় বললেন, ঠিক আছে, রাজহাঁসই খাবো। মিসির আলীকে রক্ষা করলো তার দুর্বল পাকস্থলী। চিতল মাছের পেটি দুর্বল স্টমাক সহ্য করল না। সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন। রাজহাঁস না খেয়েই রাতে ঘুমোতে গেলেন। তাকে কিছু খেতে হবে না, এই আনন্দেই তিনি অভিভূত। আধশোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে। কদম ফুলের হালকা সুবাস নাকে আসছে। তিনি ঠিক করলেন শীতকালে ফুল ফুটে এমন কদমের চারার খোঁজ করবেন। ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা জায়গা আছে।
কদমের চারা সেখানে পুঁতে দেবেন। মাজেদ নামের 9-10 বছরের একটা ছেলেকে দেওয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেবার জন্য। মিসির আলী তাকে সে সুযোগ দেননি। একটা মানুষ তার গা ছানাছানি করবে এই চিন্তাই তার কাছে অরুচিকর। মনে হচ্ছে মাজেদকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পেতে ঘুমানোর জন্য। সে খাটের দক্ষিণ দিকে মহা আনন্দে বিছানা করেছে। মিসির আলী বললেন, মাজেদ, তুমি স্কুলে যাও? যে না স্যার। যাও না কেন? মাস্টার ভালো না, পিটন দেয়। লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? যে না। বড় হয়ে কি করবে? ক্ষেতের কাজ? খলিফার কাজ শিখবো, সদরে দোকান দিব। তোমার বংশে খলিফা আছে? আমার বড় মামা খলিফা, নাম সবুর মিয়া, সবেই ডাকে সবুর খলিফা। আমার ঘরে তোমাকে না ঘুমালেও চলবে, আমার শরীর সেরে গেছে। আমারে আপনার লোকে ঘুমাতে বলছে, না ঘুমাইলে পিটন দিবে। কে পিটন দিবে? হেড স্যার। তাহলে ঘুমাও। খাওয়া দাওয়া হয়েছে? যে রাজহাঁসের সালুন দিয়া খাইছি। রাজহাঁসের সালুন শুনে পেটে আরেক দফা মোচড় দিচ্ছিল। মিসির আলী সেটা সামলালেন। মাজেদের নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বালিশে মাথা ছোঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই। তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। বইপত্র তেমন নিয়ে আসেননি। নিশিযাপন কঠিন হবে। মিসির আলী ছাত্রের লেখা ডায়েরি হাতে নিলেন। আয়না মেয়েটির বিষয়ে আরো কিছু জানা যাক। আজ সারাদিনে একবারও তার সঙ্গে দেখা হয়নি। মাছের আষ্টে গন্ধে কাতর এই মেয়ে কি শুয়ে পড়েছে, নাকি সেও নিশিযাপন করছে? মিসির আলী আর না ভেবে ডায়েরি খুললেন। আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম। টিচার্সদের মেসে থাকি, ক্লাস নেই, প্রাইভেট টিউশনই করি। কোনো কিছুতেই মন বসে না। আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম। টেলিফোন সে ব্যবহার করে না। আমি যতবার টেলিফোন করি তার সেট বন্ধ পায়। আয়নাকে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেই, সেই চিঠিরও জবাব দেয় না। 1 মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। 3 কামরার ঘর, বারান্দা আছে, দক্ষিণমুখী জানলা, প্রচুর বাতাস। আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার আর বাধা নাই। সাজানোর কিছু আসবাবপত্র কিনলাম। খাট, ড্রেসিং টেবিল, আনলা, হাঁড়ি পাতিল কিনলাম না, আয়নাকে সঙ্গে নিয়ে কিনবো। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সব সময় আনন্দ পায়। তবে আয়না আর 10টা মেয়ের মতো না। সে আলাদা এবং প্রবল ভাবেই আলাদা। সে কি আগ্রহ নিয়ে হাঁড়িকুড়ি কিনতে যাবে? এক রাতের ঘটনা। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার। মোমবাতি জ্বালিয়েছি, বাতাসে মোমবাতি নিভু নিভু করছে। আমি দরজা জানলা বন্ধ করে বাতাস আটকালাম। আর তখন মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি আয়না। কেমন আছো আয়না? ভালো না। ভালো না কেন? জানি না। আমি তোমাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছি, তুমি পেয়েছো? হ্যাঁ। পড়েছো? না। পড়নি কেন? ভালো লাগে না। ভালো না লাগলে পড়ার দরকার নেই। এই শোনো, আমি কোয়ার্টার পেয়েছি। ছিমছাম সুন্দর বাসা, বড় বারান্দা, দক্ষিণ দিকে বারান্দা তো, প্রচুর বাতাস। তোমার ঘরে কি আয়না আছে? অবশ্যই আছে, আয়না থাকবে না কেন? কয়টা আয়না? তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, সেখানে আয়না আছে। বাথরুমে আয়না আছে। আরেকটা যেন কোথায় আছে, ও আচ্ছা, বেসিনের সঙ্গে। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তো। কেন? আছে একটা ব্যাপার, আয়নার সামনে দাঁড়াও। এই বলেই আয়না টেলিফোনের লাইন কেটে দিল। আমি চেষ্টা করেও তাকে ধরতে পারলাম না। সে মোবাইল সেট বন্ধ করে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালাম। চমকে দেখি আয়নায় আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার পরনের শাড়ি, ঘোমটা দেওয়া, মুখ হাসি হাসি। সে এখন আছে অতি রূপবতী রূপে। তার আশেপাশে কিছুই নেই। প্রথমে ভাবলাম বিকট চিৎকার দেই,
সেই ভাবনা স্থায়ী হলো না। বিকট চিৎকার কেন দেব? আয়নায় যাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী। কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার কাছে না থাকলেও ব্যাখ্যা থাকতে হবে। আমার শিক্ষক মিসির আলী সবসময় বলতেন, সব মানুষই জীবনের কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তখন সে যুক্তির সিঁড়ি থেকে সরে দাঁড়ায়, নিজেকে সমর্পণ করে রহস্যময়তার কাছে। এই কাজটি কখনো করা যাবে না। আমাদের এগুতে হবে যুক্তির কঠিন পথে। মনে রাখতে হবে প্রকৃতি দাঁড়িয়ে আছে যুক্তির উপর। যুক্তি নেই তো প্রকৃতিও নেই। মিসির আলী স্যার আমার কাছে অতি মানব, তার কথা অবশ্যই অভ্রান্ত। কিন্তু আমি আয়নায় কি দেখছি? আমি আয়নার ভেতর আয়না মেয়েটিকে বললাম, তুমি এখানে কি করছো? আয়না হাসলো, মাথা সামান্য কাত করলো। আমি বললাম, আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাও। আয়না না সূচক মাথা নাড়ল। তুমি আমাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছ, এটা তুমি করতে পারো না। ইউ মাস্ট স্পিক আউট। আয়না কথা বলা শুরু করলো। সমস্যা একটাই, আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিচ্ছু শুনছি না। ভয়াবহ অবস্থা। আমি মোমবাতি হাতে বাথরুমে আয়নার কাছে গেলাম। সে আয়নার ভেতরেও আমার স্ত্রী বসে আছে, কথা বলছে, কিন্তু আমি কিচ্ছুই শুনতে পাচ্ছি না। মিসির আলীকে ডায়েরি পড়া বন্ধ রাখতে হলো, কারণ ঘরের ভিতর খটাস খটাস শব্দ হচ্ছে। কে যেন ক্যারাম খেলছে, মাঝেদের নাক ডাকার আওয়াজ আসছে। সে খেলছে না এটা বোঝা যায়, তাহলে কে? মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে, কদম ফুলের গন্ধ না, কড়া গন্ধ। মিসির আলী ইচ্ছে করলেই উঁচু হয়ে খাটের ওপাশে কি হচ্ছে তা দেখতে পারে, কিন্তু তা করলেন না। ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লেন। খটাস খটাস শব্দ হতেই থাকলো। মিসির আলী চোখ বন্ধ করলেন। খটাস খটাস শব্দ থেমে গেল। কড়া মিষ্টি গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার তৃপ্তির ঘুম হলো।